৫ই আগস্টের এই আ অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানের পর আ জামাত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থেকে সে করল কি আ ডানপন্থী এবং বামপন্থী এই দুটো ধারার যে বিএনপি এবং আওয়ামী লীগের যে ধারা ছিল সেই পুরো ধারা থেকে বের হয়ে সে স্বতন্ত্র একটা কনজারভেটিভ ইসলামাইজেশন আ করার জন্য একটা শক্তির উদ্ভব করতে চাইল। অনেকটা যাকে বলা হয় আ ইখওয়ানে মুসলিমিনের মতো সংগঠন লেবাননের। অথবা ধরুন আ সেই মুসলিম ব্রাদারহুডের মতো। অথবা তুরস্কের এবি পার্টির মতো। এটা তালেবান না, সরাসরি তালেবান হবে না কিংবা আইএস হবে না। কিন্তু ঠিক এরদোয়ানকে তারা মডেল হিসেবে মনে করে ঐরকম একটা শক্তি আগস্টের পর থেকে তারা করতে চাইল এবং এই কাজ করার জন্য রাষ্ট্র ক্ষমতা ইউনূস সাহেবকে তারা পছন্দ করল এবং তাদের সর্বশক্তি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যাকে বলা হয় সমর্থন দিয়ে ইউনূসের হাতকে শক্তিশালী করার চেষ্টা করল আনকন্ডিশনালি এবং সঙ্গত কারণে বিএনপির সাথে তাদের গন্ডগোল লেগে গেল। এবং এই যে কর্মটা তারা করল, এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যতদিন পর্যন্ত অর্থাৎ জুন, জুলাই, আগস্ট আ অর্থাৎ ২০২৪ সনের নভেম্বর মাস পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে কোনো রকম বিরোধ ছিল না। তো ওই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গেও কিন্তু তাদের সম্পর্কটা ভালো ছিল। ফলে এই সম্পর্কটি কাগজে কলমে রেখে ভালো রেখে অর্থাৎ ২০২৪ সনের নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্ট এবং আ যমুনা এই ২ জায়গাতেই জামায়াত ইসলামী তাদের কর্তৃত্ব বহাল রেখে তারা একেবারে ২০২৫ সনের এপ্রিল পর্যন্ত এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে আনাচে-কানাচে সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয় সংগঠন রূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু সমস্যা হয়ে গেল যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বিরোধ শুরু হয়ে গেল। তারপরে আ ক্যান্টনমেন্টের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে আ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধ শুরু হয়ে গেল। বঙ্গভবনের সঙ্গে যখন জেনারেল ওয়াকারুজ্জামান আ বঙ্গভবনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করলেন, সঙ্গত কারণে তখন জামাত বিপদে পড়ে গেল। এর কারণ হলো এখন তো জামাত ডুয়েল খেলতে পারছে না। আর জামাত খুব ভালো করে জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একক শক্তি নিয়ে তারা যে বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাতে চাচ্ছে। এবি পার্টির মতো তারা এখানে এরদোয়ান হতে চাচ্ছে এবং আ জনাব শফিকের নেতৃত্বে তারা যেভাবে একজন আমিরুল মোমিনিন তারা বানাতে চাচ্ছেন ডক্টর শফিককে, সেটা সম্ভব হবে না। সেনাবাহিনীর সমর্থন তাদের লাগবে। কিন্তু এক হাতে তারা দুটো জিনিস খেলতে পারছেন না। সেনাবাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে না বিকজ সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়ে গেছে এই দূরত্বটা আর নিষ্পত্তি হওয়ার মতো নয়। ফলে কি হলো ২০২৫ সনের এপ্রিলের পর থেকেই জামাত বিভিন্ন জায়গাতে অপদস্থ হওয়া শুরু করলো এবং বিভিন্ন লবি, বিভিন্ন গ্রুপ জামাতের শীর্ষ নেতাদের সম্পর্কে নানা রকম নেতিবাচক প্রচার শুরু করলো। জামাতও এই ধরনের প্রচারকে মোকাবেলা করার জন্য তারাও সামাজিক মাধ্যমে ব্যাপক বিনিয়োগ করলো এবং এই বিনিয়োগ করে জামাত একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেল এবং এই এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার পরে জামাত এখন অভ্যন্তরীণ রাজনীতিতে তারা কোন অবস্থায় আছে তারা ভালো জানেন। আন্তর্জাতিকভাবে তারা একদম রীতিমতো টার্গেটেডে পরিণত হয়ে গেল। বিশেষ করে ভারতের যে লবিস্ট গ্রুপগুলো রয়েছে তারা এটিকে একটি জঙ্গি সংগঠন, এটিকে একটি ইসলামিক ফান্ডামেন্টাল আ পাওয়ার হিসেবে সারা ইউরোপ এবং আমেরিকাতে এটা প্রচার করলো এবং এই প্রচারটা এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রেশার ক্রিয়েট করলো। ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কিছু না বলে তার যারা উপদেষ্টা রয়েছেন তারা জামাতকে কটাক্ষ করে অর্থাৎ জামাতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দহরম এবং মহরম সম্পর্ক সেখানে সার্কিট ব্রেকার রূপে ইউরোপ এবং আমেরিকার যে মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, তারপর শেষে জাতিসংঘ, এরপরে পশ্চিমের যে সন্ত্রাস বিরোধী বিভিন্ন সংগঠন রয়েছে তারা সার্কিট ব্রেকার হিসেবে দাঁড়িয়ে গেল। আমাদের সাথে সম্পর্ক চাও, জামাত ত্যাগ করো। এখন জামাত কোথায় যাবে? ইউনূস সাহেবের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে আল্টিমেটলি ক্যান্টনমেন্টে তারা ব্ল্যাক লিস্টেড হয়ে আছে। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেশি সম্পর্কের কারণে তাদের বিএনপির সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বিএনপিতে তারা বারবার চেষ্টা করছে সেখানে ফিরে যেতে পারছে না। আবার অন্যদিকে পশ্চিমাদের সমর্থন ছাড়া এই সরকার একদিনও টিকতে পারবে না। এইজন্য পশ্চিমাদেরকে খুশি করার জন্য সেখানে সার্কিট ব্রেকার হিসেবে পশ্চিমা শক্তি ঢুকে গেছে এবং সেখানে
সরকারের যারা কর্তা ব্যক্তি তারা জামাত পরিহার করার চেষ্টা করছেন, ফলে জামাত পড়ে গেল মারাত্মক বিপদের মধ্যে। এবং সেই বিপদ এই মে মাসে এসে একেবারে রীতিমতো রাহুর মতো তাদেরকে গ্রাস করে ফেলছে। জামাত ইজ নো হায়ার। এর মধ্যে যখন এই এনসিপির সাথে অর্থাৎ কিংস পার্টির সাথে জামাতের বিরোধটা একটু প্রবল হয়ে গেল এবং জনাব মাহফুজ, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, তিনি এমন একটা বিবৃতি দিলেন, ফেসবুকে স্ট্যাটাস দিলেন, যা কিনা জামাতকে আবার আদালতের কাঠ গড়ায় দাঁড় করানো হয়। এবং যুদ্ধাপরাধের যে বিচারের যেটা প্রক্রিয়া চলছে, এখানে যে আওয়ামী লীগের বিচার চলছে, সেখানে তার এই বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে যে জামাতের মধ্যে এখনও যারা যুদ্ধাপরাধী রয়েছেন তাদেরকে এই কোর্টে বিচার করা উচিত। জামাত লেবুগুলো একদম যাকে বলা হয় খেপে গেল। এনসিপি থেকে শুরু করে সরকারের প্রতি তাদের যে সমর্থন ছিল সেই সমর্থন তারা উঠিয়ে নিল। উঠিয়ে নিয়ে তারা একটা পৃথক জায়গাতে বসে যখন চিন্তা ভাবনা করছিল কি করা যায় কি করা যায় কি করা যায়, ঠিক সেই সময়টাতে কয়েকটা ঘটনা ঘটলো। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো একটা ঘটনা ঘটে গেল এবং এটা কিভাবে কেন হলো এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। বাট এই ঘটনাটা ঘটে গেল যেটা সরকারের ভিত্তিটিকে নাড়িয়ে দিয়েছে। এরপরে এশরাকের যে বিষয়টি আছে, সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন মানে দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করা নিয়ে পুরো রাজপথ উত্তপ্ত হয়ে গেল এবং সরকার একটা ঐতিহাসিক ভয়ের মধ্যে পড়ে গেল। ক্ষমতা যায় যায় অবস্থা। উনি এই অবস্থা থেকে বাঁচার জন্য প্রথমে বললেন যে আমি পদত্যাগ করব। তারপর তিনি একটা বৈঠক ডাকলেন এবং সেই বৈঠক ডাকার পর সর্বদলীয় বৈঠক ডাকার পর সবাই গেলেন এবং সেখানে জামায়াতের আমিরকে আবার সেখানে ডাকা হলো। তো জামায়াতের আমির সেখানে গেলেন এবং এই প্রথম তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে সিনা উঁচু করে একেবারে আমিরুল মুমিনীর মতো তিনি বসলেন এবং সরকার যে অবস্থার মধ্যে পড়ে গেল, সেই অবস্থার মধ্যে পড়ে যাওয়ার কারণে জামাতের সমর্থন ছাড়া আসলে তার আর কোনো রক্ষা ছিল না। আবার অন্যদিকে জামাত যে ধরনের একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, বন্ধুহীন হয়ে পড়েছিল, তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে মানে বন্ধুত্বের আহ্বান তাদের প্রতি জানানো হয়েছিল, এটাকে তারা লুফে নিল। ফলে ওই যমুনার যে বৈঠক থেকে বের হয়ে জামাতের আমির যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যটা মূলত সরকারের ভাষা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষাই তিনি তার নিজের জবান দিয়ে প্রকাশ করলেন।